রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি প্রতিষ্ঠা চাকমা, সহকারী শিক্ষক, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়, রাঙামাটি। আজ আমি পড়াতে এসেছি অষ্টম শ্রেণী বাংলা ক্লাস। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছবিগুলো লক্ষ্য করো এবং বলো। দেখো, এখানে 4টা ছবি দেওয়া আছে। প্রথম ছবিটা হচ্ছে নকশিকাঁথা, দ্বিতীয় ছবিটা হচ্ছে হাত পাখা, আর তৃতীয় ছবিটা বেতের তৈরি বিভিন্ন জিনিস, আর চতুর্থ ছবিটা হচ্ছে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র। তাহলে এই সবগুলোকে আমরা কী শিল্প বলে বলতে পারো তোমরা কেউ? এই সবগুলোকে আমরা কি বলতে পারি? দেখো, তাহলে এই সবগুলো হচ্ছে আমাদের কিসের শিল্প? আমাদের কি লোকশিল্প। কি শিল্প? আমাদের লোকশিল্প। তাহলে আমাদের আজকের পাঠ্যবইকে আমাদের লোকশিল্প লিখেছেন কামরুল হাসান। তাহলে এই লোকশিল্প অধ্যায়টি পড়ে শিক্ষার্থীরা কি কি জানবে বা বলতে পারবে? এই পাঠ শেষে শিক্ষার্থীরা লেখক পরিচিতি উল্লেখ করতে পারবে বা বর্ণনা করতে পারবে, নির্বাচিত অংশটুকু শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে। 2, 3 নতুন শব্দগুলো অর্থসহ বাক্য অনুচ্ছেদ গঠন করতে পারবে। 4 বাংলাদেশের লোকশিল্পের বর্ণনা দিতে পারবে। তাহলে আজকে আমি এই 4টা বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা আমাদের লোকশিল্পের লেখক হচ্ছে কামরুল হাসান। কামরুল হাসানের পরিচিতি আমরা জেনে নিব। কবি কামরুল হাসানের জন্ম হচ্ছে 1921 খ্রিস্টাব্দে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি একজন খ্যাতিমান শিল্পী হিসেবে দেশ বিদেশে পরিচিতি লাভ করেন। তার আঁকা ছবিতে দেশের লোকজ জীবনের নানা উপাদান আমাদের ঐতিহ্য সচেতন করে। লোকশিল্প সংরক্ষণেও তার প্রচেষ্টা ছিল প্রশংসনীয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা বইয়ের দিকে চোখ ভুলাও। কর্মজীবনে তিনি দীর্ঘকাল ঢাকা আর্ট ইনস্টিটিউটে অধ্যাপনা কাজে নিয়োজিত ছিলেন। পরে তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ডিজাইন সেন্টারের প্রধান নকশাবিদ নিযুক্ত হন। এই সময় তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকশিল্পের নানা উপকরণ সংগ্রহ করেন। কবি কামরুল হাসান ছবি আঁকার বিচিত্র কলাকৌশল এবং লোকশিল্পের নানা দিক সম্পর্কে তার লেখা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তার একটি বইয়ের নাম বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। 1988 খ্রিস্টাব্দে কামরুল হাসান ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে এখন আমরা কি করব? একটু পড়ে নিব। কবি পরিচিতি জানা হয়ে গেছে, এখন আমরা একটু পড়ব। হ্যাঁ, আমি একটু পড়ছি, তোমরা শোনো, আর বাকি অংশটা তোমরা পড়বে যতদূর পড়া হবে তারপর থেকে। আমাদের লোকশিল্প লিখেছেন কামরুল হাসান। হাত্যচর্যার পরে বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে যে জিনিসটি অতি নিবিড়ভাবে জড়িত আছে তা হচ্ছে এখানকার কুটির শিল্প। এক সময়ে ঘর গৃহস্থ লীরা নিত্য ব্যবহারের প্রায় সব পণ্যই এদেশের গ্রামের কুটিরে তৈরি হতো।
আজও অনেক কিছুই হয়। এগুলো কুটির শিল্পের মাধ্যমে তৈরি হলেও শিল্পগুণ বিচারে এই ধরনের সামগ্রী লোকশিল্পের মধ্যে গণ্য। আমাদের দেশের বিভিন্ন লোকশিল্পের কতকগুলো একসময় এমন উচ্চমানের ছিল যে আজও আমরা সেসব জিনিসের কথা স্মরণ করে গর্ববোধ করি। প্রথমে বলতে হয় ঢাকায় মসলিনের কথা। ঢাকা শহরের অদূরে ডেমরা এলাকায় তাঁতিদের এ অমূল্য সৃষ্টি এককালে দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমরাও বইয়ের দিকে তাকাও। ঢাকার মসলিন তৎকালীন মোগল বাদশাহের বিলাসের বস্তু ছিল। মসলিন কাপড় এত সূক্ষ্ম সুতা দিয়ে বোনা হতো যে ছোট একটি আংটির ভিতর দিয়ে অনায়াসে কয়েক গজ মসলিন কাপড় প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব ছিল। এখন কিন্তু এগুলো শুনলে গল্প মনে হবে, বিশ্বাস হবে না। এইরকমই ছিল, এতটুক সূক্ষ্ম ছিল যে অর্থাৎ আংটির ভিতরে কয়েক গজ সুতা কাপড় কি অনায়াসে ঢুকিয়ে দেওয়া যেত। শুধু কারিগরি দক্ষতায় নয়, এ ধরনের কাপড় বুনবার জন্য শিল্পীর মন থাকাও প্রয়োজন। আজ সে মসলিন নেই, তবে মসলিন যারা বুনত তাদের বংশধররা যুগ যুগ ধরে এই শিল্প দ্বারা বহন করে আসছে বলে জামদানি শাড়ি আমরা আজও দেখতে পাই। বর্তমান যুগে জামদানি শাড়ি দেশে বিদেশে শুধু পরিচিতই নয়, গর্বের বস্তু। এমনি আর একটি গ্রামীণ লোকশিল্প আজ বিলুপ্ত প্রায় হলেও কিছু কিছু নমুনা পাওয়া যায়। এটি হলো নকশিকাঁথা। এক সময়ে বাংলাদেশের গ্রামে গ্রামে এই নকশিকাঁথা তৈরির রেওয়াজ ছিল। একটি সাধারণ আকারের নকশিকাঁথা সেলাই করতেও কমপক্ষে 6 মাস লাগত। বর্ষাকালে যখন চারিদিকে পানি টই টই করে ঘর থেকে বাইরে বের হওয়া যায় না, এমন মৌসুমই ছিল নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। মেয়েরা সংসারের কাজ সাঙ্গ করে দুপুরের খাওয়া দাওয়া সেরে পাতি বিছিয়ে পানের বাতাতি পাশে নিয়ে পা মেলে বসতেন এই বিচিত্র নকশা তোলা কাঁথা সেলাই করতে। পড়শিরাও সুযোগ পেলে আসত গল্প করতে। আপন পরিবেশ থেকে মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। এমন একটি কাঁথা সেলাই কত গল্প, কত হাসি, কত কান্নার মধ্যে দিয়ে শেষ হতো তা বলা যায় না। শুধু কতগুলো শুষ্ক সেলাই আর রং বেরঙের নকশার জন্য নকশিকাঁথা বলা হয় না, বরং কাঁথার প্রতিটি সূচের ফোরের মধ্যে লুকিয়ে আছে একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবনগাথা। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এতটুকু পড়া হলো, আর বাকি যেতটুকু আছে পুরোটাই তোমরা পড়ে নিও। কেমন? পুরোটা এখন পড়া সম্ভব হচ্ছে না। তাহলে এখানে ছবিগুলো দেখো তো তোমরা। হ্যাঁ ছবিগুলো দেখো। এই ছবিগুলো কি? এখানে 3টি ছবি দেওয়া আছে। কি করছে? মা তার ছেলেকে আদর করতেছে, আর এখানে বেতের তৈরি নানা ধরনের কি জিনিসপত্র, আর এখানে কি নকশা সেলাই করতেছে, নকশিকাঁথা সেলাই করতেছে। তাহলে তোমাদের করতে হবে কি, আজকের পাঠের কোন কোন শব্দের সাথে ছবিগুলোর মিল রয়েছে তা খাতায় লেখো। হ্যাঁ তোমরা খাতায় লেখো। এখানে কি প্রথমটা পাঠের সাথে কি সংশ্লিষ্ট আছে, কোনটার সাথে ঘনিষ্ঠতা হবে? ঘনিষ্ঠতা। ঘনিষ্ঠতা শব্দের অর্থ কি? নিবিড়, অথবা নিবিড় শব্দের অর্থ ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতা শব্দের অর্থ নিবিড়। আর এটা হবে কি? পণ্য। পণ্য শব্দের অর্থ হচ্ছে বিক্রি করা যায় এমন জিনিস, এই পরে বিস্তারিত বলা হবে। আর নকশিকাঁথা
নকশি খাতা দিয়ে কি হতো? নকশি খাতা শব্দের অর্থ কি? নকশি খাতা শব্দের অর্থ কি তোমরা বলতে পারো? হ্যাঁ শিক্ষার্থীরা বলো তো, নকশি খাতা কি? এতক্ষণ আলোচনা করেছি। একটা নকশি খাতা সেলাই করতে কমপক্ষে 6 মাস সময় লাগতো। এখন তোমরা এই শব্দগুলো দিয়ে কি করবে? যে খাতায় লিখবে। এরপর শব্দের অর্থগুলো আমি আরো সুন্দর করে বুঝাই দিচ্ছি। নিবিড় শব্দের অর্থ কি? ঘনিষ্ঠতা। পণ্য শব্দের অর্থ কি? বিক্রি করা যায় এমন জিনিস। বিক্রি করা যায় এমন জিনিস। তোমরা খাতায় লিখে নাও। দক্ষতা। দক্ষতা শব্দের অর্থ নিপুণতা। দক্ষতা শব্দের অর্থ কি? নিপুণতা। তাহলে আজকে পাঠটা সংক্ষিপ্তভাবে আমি উপস্থাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে শোনো। বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপন করছি। মূলত আমাদের লোকশিল্প এই প্রবন্ধটি পাঠ করে শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে লোকশিল্প ও লোক ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ করবে বা করতে পারবে। তারা দেশের লোকশিল্প সম্পর্কে আগ্রহী ও শ্রদ্ধাশীল হবে এবং তা সংরক্ষণে তৎপর হবে। আমাদের লোকশিল্প প্রবন্ধটি আমাদের লোককৃষ্টি গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। লেখক এই প্রবন্ধে আমাদের লোকশিল্প ও লোক ঐতিহ্যের বর্ণনা দিয়েছেন। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, এই বর্ণনায় লোকশিল্পের প্রতি তার গভীর মমত্ববোধের পরিচয় রয়েছে। আমাদের নিত্য ব্যবহার্য অধিকাংশ জিনিস এই কুটির শিল্পের উপর নির্ভরশীল। শিল্প কোন বিচারে এ ধরনের শিল্পকে লোক শিল্পের মধ্যে গণ্য করা যেতে পারে। পূর্বে আমাদের দেশে যে সমস্ত লোকশিল্পের দ্রব্য তৈরি হতো তার অনেকগুলো অত্যন্ত উচ্চমানের ছিল। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, ঢাকায় মসলিন তার অন্যতম। ঢাকায় মসলিন অধুনা বিলুপ্ত হলেও ঢাকায় জামদানি শাড়ি অনেকাংশে সে স্থান অধিকার করেছে। বর্তমানে জামদানি শাড়ি যে দেশে বিদেশে পরিচিত এবং আমাদের গর্বের বস্তু। গ্রামে গঞ্জে শহরে এখন কি জামদানি শাড়িও প্রচুর প্রচলন। তাছাড়া বিদেশেও কি অর্থ উপার্জন করা হচ্ছে জামদানি শাড়ি দিয়ে। নকশি কাঁথা আমাদের একটি গ্রামীণ লোকশিল্প। এই শিল্প আজ লুপ্তপ্রায় হলেও এর কিছু কিছু নমুনা পাওয়া যায়। আপন পরিবেশ থেকে মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। কাঁথার প্রতিটি সূচের ফোরের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবনগাথা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি এখন বুঝতে পারছো নকশি কাঁথা কি? আমাদের দেশের কুমোরপাড়া শিল্পীরা বিভিন্ন ধরনের তৈজসপত্র ছাড়াও পোড়ামাটি দিয়ে নানা প্রকার শৌখিন দ্রব্য তৈরি করে থাকে। নানা প্রকার পুতুল, মূর্তি ও আধুনিক রুচির ফুলদানি, ছাইদানি, ছাইয়ের সেট ইত্যাদি তারা গড়ে থাকে। খুলনার মাদুরো, সিলেটের শীতলপাটি সকলের কাছে পরিচিত। এগুলো আমাদের কুটির শিল্পে বা না, দুঃখিত, এগুলো আমাদের কুটির শিল্প না, এগুলো হচ্ছে আমাদের লোকশিল্প। এগুলো হচ্ছে কি আমাদের লোকশিল্পের মধ্যে পড়ে। আমাদের দেশে এই যে লোকশিল্প তা সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের। লোকশিল্পের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি এখন বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এরপর আমরা কিছু ছবি দেখি। হ্যাঁ দেখো, তোমরা দেখো কিছু তথ্য চিত্রে দেখি। এই প্রথম ছবিটা দেখো, জাদুঘরে ঢাকায় মসলিন।
অর্থাৎ ঢাকায় জাদুঘরে এই মসলিনের সংরক্ষণ আছে। দ্বিতীয় সুবিধাও হচ্ছে জাদুঘরে ঢাকায় মসলিন, আর তৃতীয় সুবিধা হচ্ছে তৎকালীন মোগল বাদশা। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে, তাই না? তাহলে এরপরে দেখো এই ছবিগুলোর সাথে তোমাদের পরিচিত, তাই না? এগুলো হচ্ছে আদিবাসী বস্ত্র। পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি বান্দরবান সিলেটের মেয়েরা মোতা কাপড়ের রং, নকশা ও বুনন কৌশল সবই তাদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী এভাবে করে থাকে। এখানে তাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি, তাদের সংস্কৃতি ঐতিহ্য হিসেবে যেই ধরনের পোশাক পরিচ্ছদ ব্যবহার করে, ড্রেস ব্যবহার করে, সেভাবে তৈরি করে থাকে, তাই না? কিছুক্ষণ আগে পড়েছি আমরা, এই শব্দগুলো তোমাদের কাছে পরিচিত আছে, খাতায়ও লেখা আছে। এই শব্দগুলো দিয়ে তোমরা কি করবে? শব্দসমূহ দিয়ে একটি অনুচ্ছেদ লিখবে। নিবিড় অর্থ কি, এই শব্দটা দিয়ে একটা বাক্য লিখবে। পণ্য দিয়ে একটা বাক্য লিখবে, লোকশিল্প দিয়ে একটা বাক্য লিখবে, দক্ষতা দিয়ে একটা বাক্য লিখে সেটা একটা অনুচ্ছেদ হয়ে যাবে। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আশা করি পারবে। এরপরে কিছু চিত্র দেখি আরো। এগুলো কি? নকশিকাঁথার প্রতিটি সূচের ফোরের মধ্যে লুকিয়ে আছে একটি গ্রাম্য পরিবারের কাহিনী, তাদের পরিবেশ ও তাদের জীবনগাথা। আমরা কিছুক্ষণ আগেও পড়েছি। এগুলো হচ্ছে কি এক একটি কি নকশিকাঁথার দৃশ্য, এক একটি নকশিকাঁথার ডিজাইন। হাতি কাপড়ের নাম শুনেছ তোমরা, বইও আছে। হাতি কাপড় কোনগুলো? যেগুলো নিজের হাতে তুলা থেকে সুতা তৈরি করে পুরোটাই নিজের হাতে তৈরি করা হয়, সেগুলো হচ্ছে হাতি কাপড়। কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের হাতি কাপড় স্বদেশী আন্দোলনের যুগে বিদেশি কাপড় বর্জন করে দেশি কাপড় ব্যবহারের আদর্শ স্বাক্ষর বহন করে। এই নাটকটাও তোমরা দেখেছো কিন্তু, ঠিক আছে? তোমরা দলগত না এককভাবে লেখার চেষ্টা করো। নকশিকাঁথার গ্রাম্য জীবনের যে কাহিনী ফুটে উঠেছে তা 5টি বাক্যে লেখো। কেন পারবে না? এখানে কি ফুটে উঠেছে? এখানে গ্রামীণ দৃশ্য আছে, বর্ষাকালের দৃশ্য আছে, গ্রীষ্মকালের দৃশ্য আছে, ধান বানার দৃশ্য, গ্রাম্য মেয়েরা ধান বানতেছে। এগুলো দিয়ে 5টি বাক্য লিখতে পারবে। নকশিকাঁথার যে উপকরণগুলো রয়েছে তা লেখো এবং যে কোনো 2টি উপকরণ দিয়ে 2টি বাক্য লেখো। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি পারবে বাক্যগুলো লিখতে? হ্যাঁ অবশ্যই পারবে। তাহলে এতক্ষণ আমরা কি পড়েছি তার উপর একটু আমরা কি করব, প্রশ্নগুলো দেখব। বহু নির্বাচনী প্রশ্ন আছে। কামরুল হাসানের রচিত গ্রন্থের নাম কি? আমার কথা, শিল্প আন্দোলন ও আমার কথা, বাংলাদেশের শিল্প আন্দোলন, বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। কামরুল হাসানের রচিত গ্রন্থের নাম কি? হ্যাঁ তোমরা বলবে, উত্তরগুলো বলবে। হ্যাঁ একটু পরে তোমরা উত্তরগুলো বলবে। দক্ষতা শব্দের অর্থ কি? দক্ষতা শব্দের অর্থ কি? উদ্দীপনা, মজবুত, সংক্ষেপ, নিপুণতা। কি হতে পারে? দক্ষতা শব্দের অর্থ একটু আগে পড়েছো তোমরা। দক্ষতা শব্দের অর্থ কি? নিপুণতা। জুবাইয়ের একজন, তোমরা লক্ষ্য করো, জুবাইয়ের একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মী ছিলেন। এই আন্দোলনের একটি বড় দিক হল বিদেশি পণ্য বর্জন, দেশি পণ্য গ্রহণ।
জুবাইয়ের ও তার সহযোদ্ধারা নিজেদের কাপড় নিজেরাই বুনতেন। উদ্দীপকের সাথে আমাদের লোকশিল্প রচনার সাদৃশ্যপূর্ণ দিক কোনটি? মণিপুরি, মসলিন কাপড়, খাদি কাপড়, তাঁতের কাপড়। কি পড়েছি আমরা একটু আগে বইয়ে? খাদি কাপড়। উত্তর হবে খাদি কাপড়। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কাপড়ের বৈশিষ্ট্য হলো কি? সপ্তাহে হাতে বোনা, তুলা থেকে হাতে এর সুতা কাটা হয়, স্বদেশী আন্দোলনের সাফল্যর স্বাক্ষর। নিচের কোনটি সঠিক বলো তো সুপ্রিয় শিক্ষার্থীরা? তাহলে এখানে তিনটাই সঠিক, মানে উত্তর হবে গ। হ্যাঁ, ঠিক আছে। লোকশিল্পের অংশ হিসেবে মসলিন, জামদানি, আদিবাসী বস্ত্র সম্পর্কে 2টি করে বাক্য লিখে আনবে। লিখে আনতে হবে না, তোমরা চেষ্টা করো। লোকশিল্পের অংশ হিসেবে মসলিন, জামদানি, আদিবাসী বস্ত্র সম্পর্কে 2টি করে বাক্য লেখার চেষ্টা করো। লোকশিল্পের অংশ হিসেবে মসলিন কাপড়ের বর্ণনা তো এতক্ষণ দেওয়া হয়েছে। মসলিন কাপড়গুলো কী হতো? তখনকার সময়ে কয়েক গজ কাপড় আংটির ভিতরে অনায়াসে ঢুকিয়ে দেওয়া যেত। আর কি এই ধরনের কাপড় তৈরি করতে হলে শুধু দক্ষতা থাকলে হয় না, শিল্পীর মনও থাকতে হয়। আর জামদানি দিয়েও পারবে, আর আদিবাসী বস্ত্র দিয়ে তো অবশ্যই পারবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।